আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গত 23 অক্টোবর বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি আবেদন করা হয়েছিল, যেই আবেদনটিতে তারা উল্লেখ করেছিলেন যে ইসলামী ব্যাংক এবং এর সাথে সমমনা আরো কিছু প্রতিষ্ঠান, আল আরাফাহ ইসলামী ব্যাংক হসপিটাল, ইবনে সিনা, এদের কোনো কর্মকর্তাকে যেন নির্বাচনের কোনো দায়িত্ব প্রদান করা না হয়, কারণ এরা রাজনৈতিকভাবে একটি দলের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট। তারা এই নির্বাচনী দায়িত্ব পালন করলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে পারে। সম্ভবত এই বিবেচনায় বিএনপি এমন আবেদন করেছিল এবং বিএনপির এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার যারা বাস্তবতা মানবেন তাদের পক্ষ থেকে অন্তত সুযোগ নেই। বিএনপির এই ঘটনার প্রেক্ষিতে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। একই সঙ্গে জামাত ইসলামীও তারা অফিসিয়ালি একটা বিবৃতি দিয়ে এই বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছিলেন। এটি নিয়ে সে সময় একটি বিতর্ক আমরা লক্ষ্য করেছি অক্টোবরের 23, 26 এবং 28 তারিখে। এই বিতর্কের পালে নতুন হাওয়া লেগেছে সম্প্রতি। একজন খুবই আলোচিত সাংবাদিক জুলকার নাইন শাহের, তিনি তার ফেসবুকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন, প্রচার করেছেন এবং তিনি সেখানে দু কথা লিখেছেন। আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাই জুলকার নাইন শাহের কিভাবে লিখছেন। ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল জলিল, বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন পদের কর্মকর্তাদের মধ্যকার ভোট কেন্দ্রের ভেতরে এবং বাইরে ডিউটি বিষয়ক আলোচনার কিছু অংশ হাতে এসেছে। জনগুরুত্ব বিবেচনায় তা প্রচার করা হলো। আমরা এখন আপনাদেরকে সেই আলোচিত ভিডিও ক্লিপটি দেখার অনুরোধ করব। ব্যাংকের অনেকেই বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পেয়ে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে হয়তো ছোটখাটো দায়িত্ব পেয়ে পুলিং অফিসার পর্যন্ত করতে পারে। সে ব্যবসায় তাদেরকে ভোট দেওয়া ইনশিওর করে যদি দায়িত্ব পালন করতে পারে তাহলে মনে হয় কি করা যায়। সে মাসুদ ভাই যদি জবাব দেন। আমি খুবই সংক্ষেপে কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা পছন্দ করেন তাহলে হয়তো আপনাদের কাজে লাগতে পারে এবং দুনিয়ার কল্যাণ পরকাল মুক্তির জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। এলাকা ভেদে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে ওনার ওখানে ইম্পর্টেন্সটা কোনটায়, যদি ওখানে ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি দায়িত্ব নেবেন। আর যদি উনি বাইরে থেকে ওনার প্রভাব পড়াটা এরকম হয় যে বাইরে থেকে ওভারঅল এনভায়রনমেন্ট মেনটেন করাটা ওনার লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে। মানে ঢাকা মহানগরী যে 7টা আসন, এখানে একই ভাবে ধরেন এখানে প্রার্থী, তারপর প্রার্থী আসন পরিচালক, আসন নির্বাচন পরিচালনা কমিটি, সেখানে আপনি একটু কথা বলে নিতে হবে বা আপনি একটা তালিকা ওনারাই দিবে বা লোকাল আমাদের থানা দায়িত্বশীল যারা আছে তাদের মাধ্যমে আপনি একটু জেনে নিলে হবে যে আমি তো এই জায়গায় আছি, এখান থেকে আমি যদি ভোট কেন্দ্রের ভিতরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে, আর যদি আমি ভোট কেন্দ্রের বাইরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে। এমন যদি হয় ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার নির্বাচনী এলাকার বাইরে যদি দায়িত্ব দেয় সেক্ষেত্রে আমার মনে হয় না নিলেই ভালো। না ওটা যাওয়া যাবে না, ওটা যাওয়া যাবে না। জানালি ভালো, ঠিক আছে। এটা তো নির্বাচনী এলাকার বাইরে হলে ইন জেনারেল তাদের যাওয়া যাবে না। নির্বাচনী এলাকার মধ্যে হইলে সেক্ষেত্রে আমরা নির্বাচন পরিচালকের সাথে একটু আলোচনা করে ঠিক আছে ইনশাআল্লাহ। 1 নাম্বার গেল। আর দ্বিতীয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই এই ভিডিও ক্লিপটি দেখলেন এবং আপনারা লক্ষ্য করেছেন ভিডিও ক্লিপের সূচনায় মিস্টার জলিল মাসুদ সাহেবকে কিছু বলার আমন্ত্রণ করলে তিনি যেভাবে শুরু করেছেন আপনারা শুনেছেন। তারপরও আমি একটু উল্লেখ করি, মিস্টার মাসুদ যেভাবে বলছেন, আমি খুবই সংক্ষেপে কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা পছন্দ করেন তাইলে হয়তো আপনাদের কাজে লাগতে পারে এবং দুনিয়ার কল্যাণ ও পরকালের মুক্তির জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল ও মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। অর্থাৎ কুকর্ম, অনৈতিক কর্ম, অসৎ উদ্দেশ্যে যে কর্ম, সেখানেও আল্লাহ তাআলাকে তারা কোট করছেন, উদ্ধৃত করছেন, আল্লাহর সমর্থন সাহায্য তারা প্রার্থনা করছেন। এটি কোন ধরনের ধর্মীয় মানসিকতার প্রকাশ সেটি নিশ্চয়ই আমি দর্শক মণ্ডলী আপনারা ভাববেন, এমনটি আশা করতে পারি। এখানে এই যে মিস্টার জলিল যার কথা আমরা বলছি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে তো আপনারা সকলেই চেনেন।
তিনি ইসলামী ছাত্র শিবিরের একসময় সভাপতি ছিলেন। অত্যন্ত চড়া গলায় কড়া কথায় বক্তৃতা করার জন্য তিনি বেশ নাম করেছেন। তাকে তো চেনেনি, এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসাবেই এখনো অবস্থান করেন। ভবিষ্যতে জামাত ইসলামের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন এই মিস্টার জলিল, আব্দুল জলিল, তাকে একটু আপনাদেরকে চেনাই। ইনি ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, যেটি জুলকার নাইম শাহের উল্লেখ করেছেন। তিনি অভিজ্ঞ এবং একজন খ্যাতিমান ইসলামী ব্যাংকার, এমনটি তার প্রতিষ্ঠানে যে প্রোফাইল তিনি জমা দিয়েছেন সেখানে উল্লেখিত আছে। আব্দুল জলিল 1983 সালে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন। বাংলাদেশ ব্যাংকে 1984 থেকে 2013 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আল আরফা ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে 2017 সালে অবসর নেন। তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটা তো বোঝাই গেল। এবং এখনো ইসলামী ব্যাংকের এই যে অর্গানোগ্রাম, সেখানে তিনি বেশ গুরুত্ব সহকারে জড়িত, এমনটি ভাবাটা সঙ্গত। এবং তার যে প্রভাব আছে এই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের উপরে, সেটিও তো মোটামুটি এই ভিডিও ক্লিপে তার যে অবস্থান সেখানে পরিষ্কার হলো। এই ব্যক্তির সঙ্গে যে কথাবার্তা হয়েছে সেটি নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে শুরু হবে, এটি অসঙ্গত নয়। এই ভিডিও ক্লিপটি জুলকার নাইম শাহের ফেসবুকে প্রকাশ হওয়ার পরে তা ব্যাপকভাবে শেয়ার হয়েছে। মেইন স্ট্রিম মিডিয়া, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, অনেকগুলোই এ সংক্রান্ত সংবাদ তারা পরিবেশন করেছেন। এবং এই যে এখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রের নিরাপত্তা এবং ডিউটি প্ল্যান নিয়ে এদের মধ্যে কথাবার্তা হচ্ছে, সেখানে আরো অনেকে সম্পৃক্ত ছিলেন। ধরেই নেওয়া যায় এরা প্রত্যেকেই ইসলামী ব্যাংকের সাথে যেমন কর্মকর্তা হিসেবে চাকরিরত, তেমনি তারা জামাত ইসলামীর রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। তারা ভবিষ্যতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলামীকে দল হিসাবে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা একটা পূর্ব পরিকল্পনা করছেন। এটাই যদি হয় তাহলে বিএনপির দাবি তো অত্যন্ত ন্যায়সঙ্গত। বিএনপির দাবি বলে কথা না, সরকার যেভাবে বলছেন, সরকার প্রধান এটিকে ইতিহাসের সেরা একটা নির্বাচন করবেন বলে তিনি ইতিমধ্যে তার কমিটমেন্ট শো করেছেন। ইলেকশন কমিশন তারা বারবার তাদের কমিটমেন্ট জনগণের সামনে, সাংবাদিকদের সামনে, এমনকি বাংলাদেশের যারা নানা বিষয়ে ডেভেলপমেন্ট পার্টনার, ইলেকশন সম্পর্কিত নানা ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ আলোচনায় তারা ইলেকশনকে পুরোপুরি নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য এবং একটি উৎসব মুখর এবং সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করার জন্য তারা কথা বলছেন। আর সেখানে সম্ভাব্য প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে যারা নিয়োগ হবেন, তাদের একটি অংশ যদি এইভাবে একটি রাজনৈতিক দলের সাথে কাজ করার বিষয়গুলো পরিকল্পনা করেন, যেমন সেখানে আপনারা শুনেছেন থানা পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে তিনি বাইরে কাজ করলে সুবিধা বেশি হবে না ভিতরে কাজ করলে সুবিধা বেশি হবে, দায়িত্বশীল পরিচালকদের সাথে যাতে আব্দুল জলিল তাদের কর্মকর্তাদেরকে লিঙ্ক করে দেন, এমন পরামর্শ মাসুদ সাহেব দিচ্ছেন। তাহলে এটি তো সুস্পষ্ট ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ একটি পরিকল্পনা। আর সেখানে পবিত্র আল্লাহর নাম নিয়ে তারা এই কুকর্মটি করবেন এমন পরিকল্পনা করছেন। জামাত ইসলামীর লোকজনের কথাবার্তা শুনলে মনে হয় যে আপনার জন্য যে সমস্ত বস্তু হারাম, সেটি যদি আপনি বিসমিল্লাহ বা আল্লাহর নামে জবাই করে তার মাংস খান, তাহলে সেটি হালাল হয়ে যেতে পারে। কুকর্ম, অপকর্ম জামাত ইসলামীর পক্ষে যদি আপনি করেন, সেখানে যদি আল্লাহর সমর্থন আপনি কামনা করে সে কাজটি শুরু করেন, তাহলে সে কাজ হালাল, সে কাজ নৈতিকতার বিচারে সম্পূর্ণ একেবারে স্বচ্ছ, এমনটি তারা বিবেচনা করেন। সেটি তো তাদের এ সমস্ত আলোচনায় মনে করার যথেষ্ট সুযোগ আছে। আমরা গোলাম পরোয়ারের কথা বলছিলাম। 23 তারিখে বিএনপি এই ধরনের একটি আবেদন বা এই ধরনের একটি ডায়লগ নির্বাচন কমিশনের সঙ্গে করার পরে গোলাম পরোয়ার তিনি এক বিবৃতিতে বলেছেন, ইসলামী ব্যাংকের সঙ্গে জামাত ইসলামীর কোনো সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক নাই। কত বড় মিথ্যা সেটি তো এই ভিডিও ক্লিপ দ্বারাই প্রমাণিত হলো। মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, বিএনপির দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। তাহলে গোলাম পরোয়ারের কথাটি কি গ্রহণযোগ্য? এটা যৌক্তিক এবং এটা সৎ উদ্দেশ্য প্রণোদিত? এই প্রশ্ন তো আমরা করতেই পারি। গোলাম পরোয়ার আরো বলেন, এসব প্রতিষ্ঠান বহু বছর ধরে অরাজনৈতিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তাদের কর্মকর্তা কর্মচারীরা সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন, তাই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। গোলাম পরোয়ার কতখানি অসত্য তথ্য দিয়েছেন
কথা বলেছেন সেটি তো এই যে প্রকাশিত ভিডিও ক্লিপ সেখানে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো। তিনি আরো বলছেন, এ ধরনের অভিযোগ নির্বাচনকে ঘিরে অস্থিরতা, আপনারা আল্লাহর আইনের কথা বলেন, আপনারা সৎ লোকের শাসনের কথা বলেন, কোরআনের আইন কায়েম করার কথা বলেন, জান্নাতের টিকিট তো অহরহ আপনাদের নেতাকর্মীদের কাছে পাওয়া যাচ্ছে, যদি ভোট দাঁড়িপাল্লায় দেওয়া হয় তাহলে এটি নাকি সহজেই পাওয়া যাবে। আবার গোলাম পরোয়ার সাহেব মাঝে একটি সবাই দেখলাম তিনি বললেন যে আমরা জান্নাতের টিকিট বিক্রি বা জান্নাতের টিকিট দিচ্ছি এমন কোনো কথা আমরা বলি না, তিনি প্রকাশ্যে বক্তৃতায় দাবি করেছেন। উনি বলেছেন তবে আমরা জান্নাতে যাওয়ার পথ এটি আমরা মানুষকে চিনিয়ে দিই, সেই পথে হাঁটলে মানুষ জান্নাতে যেতে পারবে, এমন একটি কথাই আমরা মানুষকে বলে ইসলামী আন্দোলনে উদ্বুদ্ধ করি। ওয়েল, বেটার। তাহলে এই যে মাসুদ সাহেব যেভাবে বলছেন, মিস্টার জলিল যেভাবে জানতে চাচ্ছেন, সেই প্রক্রিয়া কি জান্নাতে যাওয়ার পথ নির্দেশক? এটি কি জামাত ইসলামীর পক্ষ থেকে এভাবেই জান্নাতে যাওয়ার পথ আপনারা মানুষকে দেখিয়ে দেবেন? অনৈতিক, অসৎ, অস্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচনী ফলাফল নিজেদের অনুকূলে আনার মধ্য দিয়ে আপনারা মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার পথ বা রাস্তা দেখিয়ে দেবেন, এমনটি বলতে চান? এর আগে যেমন উল্লেখ করছিলাম যে বিএনপি যেটি বলেছিল যে ব্যাংকগুলোর কিছু কর্মচারী রাজনৈতিক পক্ষপাত থাকতে পারে, তাই তাদের ভোটের কাজে না রাখা উচিত। খুবই সফটেট একটা কথা। এখন তো সেটা প্রমাণ হলো। গোলাম পরোয়ার প্রকাশ্যে দাবি করলেন যে ইসলামী ব্যাংকের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই, ইসলামী ব্যাংকের সাথে তারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত না, এই কর্মচারীরা নাকি খুবই সাধু, তারা সততার সঙ্গে জনগণের সেবা করে আসছেন। কিন্তু আমরা জানি গত ডিসেম্বর মাসে, গত 5ই আগস্টের পরে আমরা জানি ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কিছু অস্থিরতা, কিছু গোলাগুলির ঘটনাও সেখানে ঘটেছে। সেখানে দখল পাল্টা দখলের একটা অভিযোগও এসেছিল। এই বিতর্কের মধ্যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি আরেকটি বক্তৃতায়, সম্ভবত তিনি নীলফামারীতে একটি সবাই এই বক্তৃতা করেছিলেন যে ইসলামী ব্যাংক দখল হয়নি, ইসলামী ব্যাংক দখল মুক্ত হয়েছে এবং তা মায়ের কোলে ফিরে এসেছে। মায়ের কোলে ফিরে আসা বলতে তিনি কি এটি অন্য কোনো কিছু মিন করেছেন? এটি বুঝতে কি খুব জ্ঞানী হওয়ার প্রয়োজন হয়? তিনি এটা মিন করেছেন ইসলামী ব্যাংক জামাত ইসলামীর রাজনৈতিক পারপাসের স্বার্থে পরিচালিত একটি আর্থিক প্রতিষ্ঠান, সেটি জামাতে ইসলামের নিয়ন্ত্রণে আবার ফিরে এসেছে, এটি তো খুব প্রকাশ্যে। এবং সেখানের কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা যারা চিনি, সেই ব্যাংকে যাদের অনেকভাবে লেনদেন আছে, তারা কি আমরা এটা বুঝতে খুব অক্ষম? মানুষ কি এতটাই চদু যে এই কর্মকর্তা কর্মচারীরা সকলে ইসলামী ছাত্র শিবির থেকে আসা বা জামাত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত? এদের চিনতে বুঝতে অসুবিধা হবে? এরা তো আমাদের কারো না কারোর প্রতিবেশী, কারো না কারো স্কুল কলেজ জীবনের বন্ধু, কারো না কারো আত্মীয়। ফলে এই যে অস্বীকার করা এবং আবার মায়ের কোলে ফিরে আসার দাবি করা, এই দুইটির মধ্যে যে তঞ্চকি এবং প্রতারণা, এই তঞ্চকি প্রতারণা, অসৎ উদ্দেশ্যে অসত্য কথা বলা, এগুলো ইসলাম কোনোভাবে কি সমর্থন করে? অথচ আমরা এনাদের পক্ষ থেকে শুনি যে তারাই হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে পরিশুদ্ধ রাজনৈতিক দল, তাদেরকে ভোট দিলে দেশের সমস্ত অনাচার, অসত্য, অস্বচ্ছতা এগুলো বিদূরিত হবে, মানুষের জীবনে কোনো অশান্তি থাকবে না। তো যারা নির্বাচিত হওয়ার আগে দুষ্ট পরিকল্পনা করেন নির্বাচনে ফলাফল নিজেদের অনুকূলে আনার জন্য, তারা দেশে নির্বাচিত হয়ে যখন সরকার পরিচালনা করবেন, তারা নিরপেক্ষভাবে সরকার পরিচালনা করবেন, তারা জনগণের সকল অংশের জন্য সমান আচরণ করবেন, এটি ভাবার কি কোনো কারণ থাকে? এই যে প্রতিষ্ঠানগুলোর নাম যেগুলো উল্লেখ হলো, এখানে অন্য কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী অথবা দলনিরপেক্ষ, এই বাংলাদেশে প্রচুর সংখ্যক বেকারের এই দেশে চাকরি যেখানে মানুষের কাছে সোনার হরিণ, সেখানে কোনো স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত, জামাত ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, এমন কাউকে চাকরি দেওয়া হয়েছে, এরকম উদাহরণ কারো জানা থাকলে একটু আমাদেরকে জানাবেন, আমরা আমাদের ভুল ধারণা এগুলো সংশোধন করে নেব। তারা নিজেদের প্রতিষ্ঠানগুলোতে চাকরি দেন তাদের দলীয় নেতাকর্মীদের মধ্য থেকে, যেখানে অন্য কোনো রাজনৈতিক দল বিশ্বাসী অথবা নিরপেক্ষ অথবা রাজনীতি করেনই না, একটি চাকরি পেলে তার জীবন বেঁচে যায়, এমন মানুষদেরকে তারা চাকরি দেন।
যারা নিজেদের প্রতিষ্ঠান পরিচালনায় এই মনোভাব পোষণ করেন, তারা যদি রাষ্ট্রের দায়িত্বে পান, রাষ্ট্রের সমস্ত আর্থিক ব্যবস্থাপনা, সাংগঠনিক ব্যবস্থাপনা সবকিছু পরিচালনায় যদি জনগণ তাদেরকে ভুলক্রমে হলেও যদি দায়িত্ব দিয়ে বসে, তাহলে তারা সেই দেশ পরিচালনায় যারা তাদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না অথবা রাজনীতি বিপরীতে যাদের মত থাকবে, তাদেরকে তারা কি দৃষ্টিতে দেখবেন সেটি কি আমরা অনুমান করতে ব্যর্থ হব? আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।